আমার ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি আগের ক্লাসে আলো সংক্রান্ত কিছু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। যদি আগের ক্লাসটি কেউ দেখতে চাও তাহলে ওপরের আই বাটনটিতে ক্লিক করে দেখতে পারো। আমি আগের দিন বলেছিলাম যে আলো যখন এক সমসত্ব মাধ্যম থেকে অন্য সমসত্ব মাধ্যমে আপতিত হয় তখন সেখানে তিনটি ঘটনা ঘটে: প্রতিফলন, শোষণ ও প্রতিসরণ। আজকে সমতলে আলোর প্রতিফলন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব আলোর প্রতিফলন কাকে বলে। আলো কোনো সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো সমসত্ব মাধ্যমের উপরিতলে আপতিত হলে ওই আপতিত আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বলে। ছবিটা দেখো, এখানে M1 M2 একটি প্রতিফলক নেওয়া হয়েছে। কি নাম বললাম প্রতিফলকটির? M1 M2। এর উপরে একটি অভিলম্ব আমরা টেনেছি। এখন আলোকরশ্মি PO পথে মনে করো O বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে আপতন বিন্দু কোনটা? O হলো আপতন বিন্দু। কোন পথে এসছে? PO। আমি আগের দিনও বলেছিলাম যে আলোকরশ্মি দেখাতে গেলে সেখানে তীর চিহ্ন অবশ্যই দিতে হবে এবং সে ও কিউ পথে ফেরত গেছে প্রথম মাধ্যমে, অর্থাৎ PO পথে এসছে এবং ও কিউ পথে ফেরত গেছে। এই যে ঘটনাটি, অর্থাৎ PO পথে এসে আবার ও কিউ পথে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটিকেই বলা হয় আলোর প্রতিফলন। এবার আলোকরশ্মির প্রতিফলন সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি প্রতিফলক তল কাকে বলে। আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমের উপর যে তলে আপতিত হয় সেই তলটাকেই বলা হয় প্রতিফলক বা রিফ্লেক্টর। এখানে দেখো, প্রতিফলক হিসাবে আমরা যেটা নিয়েছি সেটা হলো একটা সমতল দর্পণ। এটার নাম দিলাম M1 M2। এর উপর একটা অভিলম্ব টেনেছি। এই অভিলম্বটির নাম দিলাম NO N'। তাহলে কি হলো? M1 M2, এটা কি বললাম? প্রতিফলক। NO N', এটা কি? অভিলম্ব। এরপর আসবো আপতন বিন্দু কি বা পয়েন্ট অফ ইনসিডেন্স কি। দেখো, এই আপতিত রশ্মি নাম দিয়ে দিই PO, এটা এসে ও বিন্দুতে আপতিত হয়েছে, অর্থাৎ ও বিন্দুটি হলো আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। তাহলে ও, এটি কি? এটি হলো আপতন বিন্দু। স্বাভাবিকভাবেই আরো দুটি জিনিস আমাদের জানতে হবে, একটি হলো আপতিত রশ্মি আর একটি হলো প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো, এই নামটা দিয়ে দিয়েছিলাম ও কিউ, এই নামটা দিয়ে রাখলাম। দেখো, এই যে PO সরলরেখাটি ও বিন্দুতে প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে আপতিত হয়েছে, তাই এই PO সরলরেখাটি বা আলোকরশ্মিটি হলো আপতিত আলোকরশ্মি। তাহলে আপতিত রশ্মি। আর ও কিউ পথ বরাবর আলোকরশ্মিটি প্রথম মাধ্যমে ফিরে যায়, তাই এই ও কিউকে বলা হয় প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মিকে বলা হয় ইনসিডেন্ট রে আর প্রতিফলিত রশ্মিকে বলা হয় রিফ্র্যাক্টেড রে। এরপর আসি আপতন কোণ কাকে বলে। দেখো, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আপতন কোণ বলে। এখানে দেখো, আপতিত রশ্মি কোনটা? PO, এটা হলো আপতিত রশ্মি। আর অভিলম্ব কোনটা? NO N', অর্থাৎ NO N', এটা হলো অভিলম্ব। তাহলে এই দুটোর মধ্যে কোন কোনটা? অবশ্যই এইটা, অর্থাৎ PON। তাহলে কোন PON, এটা কি? আপতন কোণ। বোঝা গেল? একে I অক্ষর দ্বারা সূচিত করা হয়। I, ছোট হাতের I অক্ষর দ্বারা আপতন কোণকে সূচিত করা হয়। এরপর দেখো, প্রতিফলন কোণ কাকে বলে। যেমন আপতন কোণের সংজ্ঞা দিয়েছিলাম, সেই একইভাবে প্রতিফলন কোণেরও সংজ্ঞা দেব।
যে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলে। তাহলে এখানে প্রতিফলিত রশ্মি কোণটা ও কিউ, তাহলে প্রতিফলন কোণ কোনটা হবে এইটা। তাহলে কোণ কিউ ও এন এটা হলো প্রতিফলন কোণ। এই প্রতিফলন কোণকে ছোট হাতের আর দিয়ে লেখা হয়। এই যে সংজ্ঞাগুলি বললাম এগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এই সংজ্ঞাগুলি অনেক সময় পরীক্ষাতে পড়ে। এরপর আমরা আলোচনা করব প্রতিফলনের সূত্রগুলি নিয়ে। প্রতিফলিত আলোক রশ্মি প্রতিফলনের দুটি সূত্র মেনে চলে। প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এই সূত্রটিকে বোঝার জন্য সেই আগের ছবিটাই নিই। এই ছবিতে নামগুলো আরেকবার দিয়ে দিই। তাহলে আমাদের পি ও ছিল আপতিত রশ্মি, ও কিউ ছিল প্রতিফলিত রশ্মি, M1 M2 ছিল প্রতিফলক, আর এন ও এন ড্যাশ ছিল অভিলম্ব। এখন দেখো প্রথম সূত্র অনুসারে কি বলা হচ্ছে, আপতিত রশ্মি অর্থাৎ পিও, প্রতিফলিত রশ্মি অর্থাৎ ও কিউ, আর আপতন বিন্দুতে অভিলম্ব মানে এন ও এন ড্যাশ, এরা কি একই সমতলে থাকে। এখন একই সমতলে অর্থাৎ আমরা যদি ছবি আঁকি সেটা কাগজের সমতলে, এখানে আমরা স্ক্রিনে আঁকছি অর্থাৎ স্ক্রিনের মোবাইল বা কম্পিউটার যে স্ক্রিন সেই স্ক্রিনের সমতলে আছে। এবার আসি দ্বিতীয় সূত্রটিতে। দ্বিতীয় সূত্রটি খুবই ছোট, আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এটি হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। বেশ, ছবি নিয়ে এটাকেও বোঝা যাক। এই ছবিতেও আমরা নামগুলো আগে দিয়ে নিই। তাহলে কি নাম ছিল, পি ও ছিল আপতিত রশ্মি, ও কিউ ছিল প্রতিফলিত রশ্মি, M1 M2 ছিল প্রতিফলক, আর এন ও এন ড্যাশ ছিল অভিলম্ব। এখন আপতন কোণ কোনটা, আমরা যখন সংজ্ঞা দিচ্ছিলাম তখন বলেছি আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলি আপতন কোণ। তাহলে কোণ পি ও এন এটা হলো আপতন কোণ, একে আমরা আই অক্ষর দিয়ে লিখি, আগেই বলেছি। আর প্রতিফলন কোণ কোনটা না, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এটাকে আমরা কি দিয়ে লিখি, ছোট হাতে আর দিয়ে, অর্থাৎ কিউ ও এন, এটি হয়ে যাচ্ছে প্রতিফলন কোণ। তাহলে কোণ পি ও এন এটা হলো আপতন কোণ, আর কোণ কিউ ও এন এটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে এই দুটো কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ পি ও এন সমান হবে কোণ কিউ ও এন, অর্থাৎ আই সমান আর হবে। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে। মানে আপতিত রশ্মি যদি অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আসে, তাহলে প্রতিফলিত রশ্মিও অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেই যাবে। অর্থাৎ আই সমান যদি 30 ডিগ্রি হয় আর সমানও 30 ডিগ্রি হবে। বেশ, এটা বোঝা গেল। কিন্তু এখন প্রশ্ন হলো যদি লম্ব আপতন হয়, লম্ব আপতন অর্থাৎ এই যে চিত্রতে দেখো আমাদের M1 M2 প্রতিফলক, তাহলে M1 M2 উপরে আমরা এই লম্বটা টেনেছি এন ও এন ড্যাশ। লম্ব আপতন অর্থাৎ এই বরাবর আপতিত হলো, অর্থাৎ ধরে নাও এইটা পি, এই ও বরাবর আপতিত হয়েছে। তখন কি হবে বলো তো, এই রশ্মিটা 180 ডিগ্রি ঘুরে এই ওপি পথেই ফেরত চলে যাবে, অর্থাৎ পিও বরাবর এলো আবার ওপি বরাবর ওই একই পথে ফেরত চলে গেল। তাহলে এক্ষেত্রে আপতন কোণ কত হলো আর প্রতিফলন কোণ কত হলো, এখানে আপতন কোণও হলো 0 ডিগ্রি আর প্রতিফলন কোণও হলো 0 ডিগ্রি। বোঝা গেল? এরপর আলোচনা করব প্রতিফলনের প্রকারভেদ নিয়ে। প্রতিফলকের তলের উপর নির্ভর করে প্রতিফলন দুই প্রকারের হতে পারে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন। প্রথমে জানব নিয়মিত প্রতিফলন কাকে বলে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি মসৃণ প্রতিফলকে আপতিত হওয়ার পর যদি প্রতিফলিত রশ্মিসমূহ পরস্পর সমান্তরালভাবেই প্রথম মাধ্যমে ফিরে যায়, তাহলে এইরূপ প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এখানে দেখো, মনে করো P1 O1 একটি আলোক রশ্মি, P2 O2 একটি আলোক রশ্মি,
P3O3 একটি আলোক রশ্মি। দেখো P1O1, P2O2, P3O3 এরা পরস্পর কিন্তু সমান্তরাল, অর্থাৎ এরা একটা আলোক রশ্মিগুচ্ছ হিসাবে এই প্রতিফলক M1 M2 এর উপরে আপতিত হয়েছে। এবং এই M1 M2 একটি মসৃণ প্রতিফলক। এখান থেকে যখন এরা ফেরত গেছে, মনে করো এদের নাম দিলাম, এটা হলো O1 Q1, এটা হলো O2 Q2 এবং এটা হলো O3 Q3। এরা কিন্তু সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসাবেই ফেরত গেছে। তাই এই ধরনের যে প্রতিফলন, এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এই ধরনের প্রতিফলন আমরা কোথায় দেখতে পাই? যে কোনো মসৃণ প্রতিফলক, যেমন সেটা কোনো দর্পণ হতে পারে, স্থির জল হতে পারে, মসৃণ ধাতব তলেও এই ধরনের প্রতিফলন দেখা যায়। এই ধরনের প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু প্রতিফলক তলের একটি অংশই দর্শক অপেক্ষাকৃত উজ্জ্বল দেখে। এরপরে আসি বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো অমসৃণ প্রতিফলকের উপর আপতিত হয় এবং প্রতিফলনের পর আলোক রশ্মিগুলি যদি পরস্পর সমান্তরাল না হয়, তাহলে এইরূপ প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। এখানে M1 M2 একটি অমসৃণ প্রতিফলক নেওয়া হয়েছে। এখানে আপতিত রশ্মিগুলি হলো P1O1, P2O2, P3O3। তাহলে এই যে P1O1, P2O2, P3O3 এরা প্রত্যেকেই কিন্তু সমান্তরাল আলোক রশ্মি। এরা আপতিত হয়েছে এই অমসৃণ প্রতিফলক M1 M2 এর উপরে। এখন দেখো, এদের যে প্রত্যেকটির টানা অভিলম্বগুলি কিন্তু সমান্তরাল নয়, তাই যে আলোক রশ্মিগুলি প্রতিফলিত হবে সেগুলিও সমান্তরাল থাকবে না। তাহলে প্রতিফলিত রশ্মিগুলো কি ধরে নাও? প্রতিফলিত রশ্মিটি দেখো, O1 Q1 একটি প্রতিফলিত রশ্মি, O2 Q2 একটি প্রতিফলিত রশ্মি, আর O3 Q3 আরেকটি প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো, এই যে O1 Q1, O2 Q2 এবং O3 Q3 এরা কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল নয়, অর্থাৎ তারা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসাবে আপতিত হয়েছিল ঠিক কথাই, কিন্তু তারা যখন ফেরত গেল তখন কিন্তু তারা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসাবে ফেরত যেতে পারল না। এই ধরনের যে প্রতিফলন, এটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। ঘরের দেওয়াল, সিনেমার পর্দা, সাদা কাগজ ইত্যাদি হলো অমসৃণ তল, এবং এই সব তলে এই ধরনের বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। কোনো উৎস থেকে নির্গত আলোক রশ্মি এই অমসৃণ প্রতিফলকের উপর পড়লে আলোক চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে যে কোনো জায়গা থেকেই দর্শক সেই তলটাকে পরিষ্কারভাবে দেখতে পায়। সুতরাং এই সকল ক্ষেত্রে প্রতিফলক তল মোটামুটিভাবে সব দিক থেকে উজ্জ্বল দেখালেও কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এবার আসবো এই নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের তুলনায়। প্রথমেই আমরা বলেছিলাম নিয়মিত প্রতিফলন হতে গেলে প্রতিফলক তল মসৃণ হতে হবে। তাই লেখা হয় যে এ ধরনের প্রতিফলন মসৃণ তলে ঘটে, আর বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে ঘটে। তাহলে কি বলা হলো? এটা মসৃণ তলে হয়, এটা অমসৃণ তলে হয়। দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি এ ধরনের প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হতে পারে। কি বলা হলো? তাহলে নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব সৃষ্টি হয় না। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে নির্দিষ্ট অবস্থানের দর্শক প্রতিফলকের একটি নির্দিষ্ট অংশকে অপেক্ষাকৃত উজ্জ্বল দেখেন, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে নির্দিষ্ট অবস্থানের দর্শক প্রতিফলকের প্রায় সব অংশকেই সমানভাবে উজ্জ্বল দেখেন। আর শেষ পয়েন্টে লেখা যেতে পারে সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। আর এই ধরনের প্রতিফলন অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল আপতিত আলোক রশ্মিগুচ্ছের জন্য প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ কিন্তু সমান্তরাল হয় না। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যে আলোক রশ্মিগুচ্ছগুলি আপতিত হয় এবং তারপর তারা প্রতিফলিত হয় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসাবে, অর্থাৎ সেক্ষেত্রে ওই আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের নিয়ম মেনে চলে। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ হিসাবে আলোক রশ্মিগুলি প্রতিফলনের সূত্র মেনে না চললেও আলোক রশ্মিগুচ্ছের প্রত্যেকটি আলোক রশ্মি প্রতিফলনের নিয়ম মেনে চলে। তাহলে আজকের ক্লাসে আমরা সমতলে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা আলোর প্রতিসরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো।